আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ। কিটস সম্পর্কে এখানটায় মোটামুটি একটুখানি বর্ণনা দেওয়া রয়েছে, যার মধ্যে কিটসের গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে বোট টু এ নাইটিঙ্গেল, হাইপেরিয়ন, ইসাবেলা। এছাড়াও বিভিন্ন রকম ওড রয়েছে যেগুলো কিটসের বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে পড়ে। তো পোয়েট্রি অফ আর্থ হচ্ছে আজকে আমাদের মূল বিষয়বস্তু। জন কিটস। এখন লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আমরা মোটামুটি একটুখানি আন্দাজ করে নিই যে টাইটেল থেকে আমরা কোনো জিনিস বুঝতে পারছি কিনা। তো এই যে টাইটেলটার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পোয়েট্রি আর একটা হচ্ছে আর্থ। তাহলে পোয়েট্রি বলতে কি বোঝাচ্ছে? এখানে পোয়েট্রি বলতে আমরা জেনারেলি পোয়েম বুঝি, কিন্তু এখানে পোয়েট্রি বলতে বোঝাচ্ছে হচ্ছে সং or spirit or what is told, কিন্তু সেটা পোয়েট্রি কেন? অন্য কিছু হতে পারতো। এই যে পোয়েট্রি, এই পোয়েট্রির পরিপ্রেক্ষিতটা হচ্ছে যে এটা অন্য কিছু নয়, তার কারণ হচ্ছে এখানে রিদম আছে, এখানে মেলোডি আছে, এখানে রাইম রয়েছে। এবার আমরা যদি ভালো করে শুনি ডিফারেন্ট সাউন্ডস, তার মানে যে পোয়েট্রি হচ্ছে ডিফারেন্ট sounds that are available in nature. এই ডিফারেন্ট সাউন্ডসটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা এখানে পোয়েট্রি বলতে বোঝাচ্ছে। তাহলে এই ডিফারেন্ট সাউন্ডস দিয়ে, এই ডিফারেন্ট সাউন্ডস বলতে আমরা কি বুঝতে পারি? ডিফারেন্ট সাউন্ডস বলতে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি, যেমন ধরো chirping of the birds, অথবা call of cuckoos, অথবা sound of animals, অথবা sound of the wind, এটসেট্রা এটসেট্রা। সুতরাং এই যে পোয়েট্রির যে ব্যাপারটা, সেই পোয়েট্রির ব্যাপারটা কিন্তু এখানটা আলটিমেটলি এই সাউন্ডগুলিকে বোঝাচ্ছে। তাহলে পোয়েট্রি অফ আর্থ বলতে প্রথম কথা রিদম, মেলোডি, রাইম হতে পারে, সং বা স্পিরিট হতে পারে, বা যেটা বলা হচ্ছে সেটা হতে পারে। সেক্ষেত্রে এই পোয়েট্রি অফ আর্থ বলতে পোয়েট্রির জায়গাটাকে কিন্তু পরিষ্কার করে বোঝানো হচ্ছে যে সং অফ আর্থ। তাহলে আমরা সং অফ আর্থ এটার একটা রেন্ডিশন, অর্থাৎ এটার একটা এক্সপ্লানেশন আমরা করতে পারি। সং অফ আর্থ, পৃথিবীর গান। এবার গান মানে এই পোয়েট্রি মানে আমরা এখানে ব্যাখ্যা করলাম যে কি কি জিনিস পোয়েট্রি থেকে আসতে পারে, কোন কোন জিনিস পোয়েট্রির ক্ষেত্রে হতে পারে। তাহলে পোয়েট্রি অফ আর্থের আর্থ এখানে সং অফ আর্থ। আর্থ বলতে আমাদের লিভিং প্লেস, লিভিং প্লেস বলতে আমরা বোঝাচ্ছি যে যেখানে আমরা বাস করছি, যেখানে আমরা থাকছি, যেখানে অ্যানিমালস, হিউম্যান বিংস টুগেদার, লিভিং টুগেদার, এইটা হচ্ছে সেই লিভিং প্লেস। তাহলে এইটুকুনি আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে পোয়েট্রি অফ আর্থ বলতে সং অফ আর্থ বলছে, সং অফ আর্থ বলতে সং অফ দ্য লিভিং প্লেস, যেখানটা আমরা বসবাস করছি সেইটার গান বোঝাচ্ছে। তাহলে এই পোয়েট্রিটা হচ্ছে রিদম অফ আর্থ, সং অফ আর্থ, বা এই যে যেখানে কল অফ আর্থ বা ডিফারেন্ট সাউন্ডস অফ আর্থ। তার মানে কবি এখানটায় বোঝাতে চাইছেন যে বিভিন্ন ধরনের যে আওয়াজ আমরা পেয়ে থাকি প্রকৃতির মধ্যে, সেইটাই হচ্ছে সেই পোয়েট্রি অফ আর্থ। পৃথিবীতে বসবাসকারী প্রাণীদের যে বিভিন্ন রকম আওয়াজ আমরা পেয়ে থাকি, সেটাই হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। এবার এখান থেকে কি শুধুমাত্র এইটুকুনি বোঝা যাচ্ছে, না আর কিছু বোঝা যাচ্ছে? এই সং অফ আর্থ থেকে আমরা বুঝতে পারছি যেখানে রিদম, ধরো সং বলতেই আমরা সেই জায়গাটাকে পরিষ্কার করতে পারি, সং বলতেই এখানে রিদম বোঝায়,
মিটার বোঝাচ্ছে, রাইম বোঝাচ্ছে, রেটরিক বোঝাচ্ছে। রেটরিক মানে অলংকার, আমরা জানি অলংকার, যেমন সিমিলি, মেটাফর ইত্যাদি। রিদম মানে যে ছন্দটা রয়েছে। মিটার বলতে এখানে যে ছন্দের উপরে নির্ভর করে হচ্ছে। রাইম বলতে বোঝাচ্ছে কোন ছন্দ, যেমন এবি এবি প্যাটার্নে হয়, এবি বি এ প্যাটার্নে হয়, যেমন আমরা সনেট 18-এ দেখেছি এবি এবি সিডি সিডি এই প্যাটার্নে হচ্ছে। তাহলে সেইখানে সং এর একটা গুরুত্ব আসছে, যে সং বলতে এখানটায় এই জিনিসগুলিকে বোঝাচ্ছে। তাহলে সং অফ আর্থ বলতে যে ইমিডিয়েট রিয়াকশনটা আমরা পাই, যে সং বলতে কিন্তু সেটা একটা রোমান্টিক ব্যাপার, রোমান্টিক ইম্প্যাক্ট কিন্তু সেখানে আছে। এই যে রোমান্টিক ইম্প্যাক্ট, তার মানে এটা বোঝা যাচ্ছে যে কিটস, যেহেতু জন কিটস নিজেই একজন রোমান্টিক কবি ছিলেন, তাই না, রোমান্টিক পোয়েট, তাহলে স্বাভাবিকভাবেই তিনি এটার মধ্যে যে রোমান্টিসিজমটা তৈরি করবেন সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এর মধ্যে যে রোমান্টিসিজমটা আছে বা রোমান্টিসিজমটা দেখানোর চেষ্টা করবেন সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং সেক্ষেত্রে দ্য পোয়েট্রি অফ আর্থ বলতে যে জিনিসটাকে উনি বোঝাতে চাইছেন সেটা আমাদের কাছে অনেক বেশি স্পষ্ট, যে সং অফ আর্থ বা যে স্পিরিট বা যে জিনিস রিদম মেলোডি রাইম যে জায়গাটাকে আনার চেষ্টা করছেন সেটা আমাদের কাছে অনেকটাই পরিষ্কার, যে উনি কনসেপশনটাকে এইভাবে দেওয়ার চেষ্টা করছেন, যে পোয়েট্রি অফ আর্থ বলতে বোঝাচ্ছে আসলে দ্য রিদম, এই রিদম অফ দ্য আর্থ অথবা সং অফ আর্থ, বা যে সাউন্ডস রয়েছে নেচারের মধ্যে সেই জিনিসটাকে। তাহলে সেটা ইনডিড রোমান্টিক, কারণ রোমান্টিক না হলে পরে তো আমরা সেই জায়গাগুলোকেই খুঁজে বের করতে পারবো না, যে টেন্ডেন্সি টু বি ইমাজিনেটিভ, তাই না। এর মধ্যে তার মানে যেহেতু এটা রোমান্টিক পোয়েম হিসাবে আমরা দেখছি, রাইটার হচ্ছে রোমান্টিক রাইটার, তাই না, কিটস নিজে একজন রোমান্টিক রাইটার, প্লাস তিনি লিখছেন রোমান্টিক কবিতা, ফলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো তরফ থেকে রোমান্টিসিজমটা ক্লিয়ার হচ্ছে। এবার এই যে রোমান্টিক মানেই কি হচ্ছে, ইমাজিনেশনটা থাকবে। সাধারণ মানুষ কিন্তু এই সাউন্ডসগুলোকে আমরা শুনি, পোয়েট্রির নেচারের মধ্যে যে সাউন্ডসগুলো রয়েছে সেই সাউন্ডসগুলোকে কিন্তু আমরা শুনি, কিন্তু আমরা সেই জিনিসগুলোকে বুঝে উঠতে পারি না। কিন্তু সাধারণ মানুষ না হয়ে যখন কবি হবে, তার ইমাজিনেশনের পাওয়ারের জন্য তিনি কিন্তু এই জিনিসগুলিকে শুনতে পারবেন। এই ইমাজিনেশন কোলরিজের মতে দুটো টাইপের। কোলরিজ হচ্ছেন আরেকজন রোমান্টিক পোয়েট। কোলরিজের মতে দুটো টাইপের হচ্ছে ইমাজিনেশন, একটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন, মানে ইমাজিনেশন হচ্ছে দুটো টাইপ, আর একটা হচ্ছে সেকেন্ডারি ইমাজিনেশন। প্রাইমারি আর সেকেন্ডারি, এই দুটো টাইপের ইমাজিনেশনের মধ্যে সেকেন্ডারি ইমাজিনেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেকেন্ডারি ইমাজিনেশন আমাদের কি শেখায়, কোলরিজের মতে, কিন্তু বারবার বলছি আমি এটা, কোলরিজ এই মতবাদটা দিয়েছেন, তার কোথায় দিয়েছেন, বায়োগ্রাফিয়া লিটারারিয়াতে ওনার একটা লেখা। তা সেই সেকেন্ডারি ইমাজিনেশনটা হচ্ছে মোর ক্রিয়েটিভ। এটা কি করে, ডিফিউজ করে, ডিজলভ করে, অর্থাৎ জিনিসগুলোকে দুটোর মধ্যে মেশায়, দুটোর একটা নতুন জায়গা তৈরি করে, এবং সেখান থেকে নতুন একটা ডিডাকশন তৈরি হয়, যে নতুন একটা সিদ্ধান্ত তৈরি হয়। সেই সিদ্ধান্তর জন্যই কিন্তু এই সেকেন্ডারি ইমাজিনেশনটা আমাদের মধ্যে অনেক ক্রিয়েটিভ, এবং পোয়েটরা যথেষ্ট ক্রিয়েটিভ হয় কারণ তাদের মধ্যে সেকেন্ডারি ইমাজিনেশনটা কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের, পোয়েট্রি অফ আর্থের মধ্যে গিয়ে আমরা কি সেই সেকেন্ডারি ইমাজিনেশনটাকে খেয়াল করতে পারবো না, বা সেকেন্ডারি ইমাজিনেশন ছাড়া আর কিছু কি লিখিয়েছেন? কেন এখানে সেকেন্ডারি ইমাজিনেশন জায়গাটা আসছে সেটা আরেকবার পরিষ্কার করে দিই। এই সেকেন্ডারি ইমাজিনেশনের জায়গাটা আসছে এই কারণের জন্য, কারণ এই কবিতার মধ্যে উনি সং বলতে যেগুলিকে বুঝিয়েছেন আমরাও কিন্তু সেগুলি শুনি, কিন্তু সেগুলিকে উপলব্ধি করতে পারি না, বা সেই জিনিসগুলিকে যে কোনো একটা প্রকার ভেদে দেখাতে পারবো, বুঝতে পারবো, কাউকে বোঝাতে পারবো, সেটা কিন্তু আমাদের দ্বারা হয় না। সেই জন্য এই সেকেন্ডারি ইমাজিনেশনটা অনেক বেশি ক্রিয়েটিভ আকার নিয়ে তার এই কবিতার মধ্যে দিয়ে আমরা জিনিসগুলোকে দেখতে পাবো, আশা করা যাচ্ছে। তাহলে এখান থেকে এবার আমরা সরাসরি একটু কবিতাটার মধ্যে চলে যাই। কবিতাটার মধ্যে গিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে লাইনগুলোর গুরুত্ব বা তাৎপর্য কি। প্রথমে আমরা যেটা করব, সাধারণ একটা বাংলা মানেটা জেনে নেব। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড।
দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড মানে হচ্ছে যে সং অফ আর্থ সেটা কখনো শেষ হয় না। এবার এই লাইনটা কিন্তু অতটাও সাধারণ নয়। যখন আমরা লিখব দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড এবং সেখানে একটা কোলন আছে, ভালো করে খেয়াল করে দেখলে পরে বোঝা যাবে যে এখানে একটা কিন্তু কোলন রয়েছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এখন প্রশ্ন হচ্ছে এই যে কোলনটা দিয়েছেন তার মানে উনি এখানে বাকি লাইনগুলোতে তিনি অ্যাসার্ট করবেন যে হ্যাঁ এটা সত্যি যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এই বক্তব্যটা প্রমাণিত করবেন উনি, সেই জন্য কোলনটা দিয়েছেন, কারণ তার এক্সপ্লেনেশন ইজ ফলোয়িং। এটার জন্য কিন্তু এই কোলনটার তাৎপর্য, কোলনটা দিয়েইছেন এই কারণের জন্য যে এক্সপ্লেনেশনটা কিন্তু এবার উনি করতে চলেছেন রেস্ট অফ দ্য পোয়েমে, যে এই যে এতগুলো লাইন রয়েছে সেই লাইনগুলোর মধ্যে তিনি করতে চেয়েছেন। তো প্রসঙ্গত স্ট্রাকচার নিয়ে আমরা পরে আলোচনাটা করছি, তার আগে এই লাইনটাকে একটু দেখা যাক। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, উনি কিন্তু অ্যাসার্ট করছেন, উনি নিশ্চয়তা দিচ্ছেন, একটা নিশ্চিত করছেন দ্য পোয়েট্রি অফ আর্থ কি হচ্ছে, ইজ নেভার ডেড। প্রসঙ্গত উল্লেখ্য এখানটা খেয়াল করতে হবে নেভার শব্দটাকে, নেভার ডেড তার মানে এখানে একটা স্ট্রং অ্যাসার্শন রয়েছে, অর্থাৎ অনেক বেশি নিশ্চিত উনি যে না এটা কখনোই শেষ হয়নি। এই যে পোয়েট্রি অফ আর্থ হচ্ছে, আমি বলেছি সং অফ আর্থ, হয় আমরা সং অফ আর্থ ধরবো অথবা মিউজিক অফ আর্থ ধরবো। তাহলে সং অফ আর্থ বা মিউজিক অফ আর্থ অনুযায়ী এটা পোয়েট্রি অফ আর্থ। তাহলে এই যে মিউজিক ইজ নেভার ডেড মানে নেভার এন্ডিং, এই মিউজিকটা ইজ নেভার এন্ডিং, তাহলে নেভার এন্ডিং মিউজিক হচ্ছে এখানটা দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এবার তার প্রমাণ কি, উনি যে কথাটা বলে ছেড়ে দিচ্ছেন তার তো একটা প্রমাণ দরকার, যে উনি কথাটা বললেন সেটার একটা তাৎপর্য তো দরকার। এই স্ট্রং অ্যাসার্শনটা কেন আসছে, স্ট্রং অ্যাসার্শনটা আসছে কিসের থেকে, যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এই নেভার ডেডের জায়গাটা উনি পাচ্ছেন কিভাবে, তার তো একটা জায়গা থাকার দরকার, সেইটার জন্যই উনি এই কোলন দিয়ে রেস্ট অফ দ্য লাইন্সে ব্যাখ্যা করতে চেয়েছেন। এবার রেস্ট অফ দ্য লাইন্সের হিসাবটা আমরা বুঝি, লাইন্সগুলোকে আমরা যদি ঠিক মতো দেখি, টোটাল এখানে খেয়াল করে দেখা যাক টোটাল 14 লাইন্স আছে। এটা ফার্স্ট লাইন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 14 লাইন 14 লাইন্স আছে এখানে। এবং উনি এটাকে টিপিক্যালি ভাগ করেছেন দুটো পার্টে, একটা 8 লাইন্সে, সেটা কবিতাটা পড়লেও আমরা বুঝতে পারবো, আর একটা 6 লাইন্সে। এবার এটা কি কোনো বেল রিং করছে, ইট হ্যাজ টু রিং আ বেল, কারণ 8 লাইন হচ্ছে আমরা জানি অক্টেভ, 6 লাইন আমরা জানি সেস্টেট, এটা সনেট পড়বার সময় আমরা বুঝেছি। এবং এই অক্টেভ সেস্টেট প্যাটার্নের যে লেখা সেটা হচ্ছে পেত্রার্কান সনেটে আমরা পেয়েছি। যে দুটো সনেট দিয়ে এখানে মানে দুটো প্যাটার্ন দিয়ে, একটা সনেটে একটা অক্টেভ আর একটা হচ্ছে তোমার সেস্টেট, এই দুটো প্যাটার্ন দিয়ে পেট্রার্কান সনেট লেখা হয় এবং উনিও কিন্তু সেই 14 লাইনেই উনি বিষয়টাকে লিখছেন। আচ্ছা, এখানে শেক্সপিয়ার, এটা তো দেখা গেল পেট্রার্কান সনেটের মতো মোডে একটা লিখেছেন, শেক্সপিয়ারিয়ান সনেটেরও কিন্তু একটা জায়গা এখানে আছে, খেয়াল করতে হবে এই কোলনটা। এই কোলনটা কিন্তু গুরুত্বপূর্ণ কেন, তার কারণ হচ্ছে আমরা জানি শেক্সপিয়ারিয়ান সনেট 18-এ, যেটা সনেট 18-এর ক্ষেত্রটা যদি আমরা ধরি, shall I compare it to a summer's day, কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে এই কোয়েশ্চেন মার্কের রেস্ট অফ দ্য এক্সপ্লানেশন ইজ ফলোয়িং, ওইখানেও কিন্তু তাই, যে উনি অ্যানালাইজ করছেন, এখানেও কিন্তু তাই, উনি এবার অ্যানালাইজ করছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, ওখানে ছিল কোয়েশ্চেন মার্ক কারণ উনি নিশ্চিত ছিলেন না এবং সেই জন্য অ্যানালিসিস করছেন যে এই কারণের জন্য আমি তোমাকে সামারের ডের সাথে তুলনা করতে পারি না।
এখানে কি হচ্ছে, অ্যাসার্শন, আমি নিশ্চিত করছি যে হ্যাঁ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড কখনো শেষ হয়নি। তার কারণগুলি এইবার নিম্নলিখিত। তাহলে সেই কারণগুলি করতে গিয়ে উনি সেই 14 লাইনের ফরম্যাটটা ব্যবহার করছেন। 14 লাইনের ফরম্যাটটাকে ব্যবহার করতে গিয়ে কি করছেন উনি, যে অক্টেভ এবং সেস্টেরে ভাগ করে নিচ্ছেন 8 লাইন আর 6 লাইন, যেটা কিনা পেত্রার্কান সনেটের একটা বড় বৈশিষ্ট্য, এবং সেই পেত্রার্কান ফরম্যাটেই কিন্তু উনি সেটা লিখছেন। এবার যদি আমরা সরাসরি লাইনগুলোতে চলে যাই, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কেন উনি এই বক্তব্যটাকে পেশ করছেন যে পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, সেটা বলতে গেলে পরে উনি যে প্রথম 8 লাইন, সেই 8 লাইনে কি ব্যাখ্যা দিচ্ছেন সেটাকে আমাদের জানার দরকার। কবিতার লাইনগুলিতে আসলে পরে আমরা দেখছি, when all the birds are faint with the hot sun, তাহলে এখানে কিন্তু দেখতে হবে when all the birds, তাহলে এখানে all the birds সমস্ত পাখিগুলি, faint মানে ক্লান্ত হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া, উইথ দ্য হট সান, তাহলে হট সানের একটা প্রভাব কিন্তু এখানে আছে। আশা করা যাচ্ছে মনে পড়ছে যে সনেট 18 ক্ষেত্রেও কিন্তু সেই রকমই একটা জায়গা ছিল, সানের একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু সেখানে ছিল। তাহলে when all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিগুলি সূর্যের তীব্র দাবদাহে প্রচন্ড ক্লান্ত, and hide in cooling trees, এবং কোথায় গিয়ে তারা লুকোচ্ছে, কুলিং ট্রিজের মধ্যে, যে গাছ ঠান্ডা রাখবে আর কি, তারা সেই সমস্ত জায়গায় গিয়ে সেই সমস্ত গাছগুলির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ছে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ। আ ভয়েস উইল রান, একটা আওয়াজ কিন্তু ঘুরে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াবে, ফ্রম হেজ টু হেজ, হেজ টু হেজ মানে হচ্ছে একটা ঝোপ থেকে আর একটা ঝোপ, হেজ মানে আমরা বুঝতে পারি যে এখানে ঝোপের কথা বলছে, যে একটা ঝোপ থেকে আর একটা ঝোপ, একটা গাছ থেকে আর একটা গাছ, একটা গুল্ম থেকে আর একটা গুল্মে। অ্যাবাউট দ্য নিউ মুন মেড, নিউ মুন মানে হচ্ছে মানে মন হচ্ছে মুড়িয়ে দেওয়া বা কেটে ফেলা, মেড হচ্ছে মিডো, একটা বাগান বা একটা মাঠকে বলা হচ্ছে মেড। তাহলে ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মেড, এই নিউ মুন মেড সম্পর্কে ঝোপ থেকে ঝোপে কোনো একটা ভয়েস, একটা কণ্ঠস্বর ঘুরে বেড়াবে। সেই কণ্ঠস্বরটা কার, দ্যাট ইজ দ্য গ্রাস হফার, একটি গ্রাস হফারের। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। এই টার্মটাকে একটু বুঝতে হবে যে সামার লাক্সারি বলতে কি বোঝাচ্ছে। তার আগে এইটুকুনি পরিষ্কার হলো যে যখন সমস্ত পাখিরা হট সানে হাইড করছে কুলিং ট্রিজের মধ্যে, গ্রাস অফার সেই তার ভয়েস নিয়ে হেজ থেকে হেজে নিউ মুন মেড সম্পর্কে, যে নতুন মুড়িয়ে দেওয়া হচ্ছে বা কেটে ফেলা হচ্ছে বা ছেঁটে ফেলা হচ্ছে, যার বিউটিফিকেশন হয়েছে, যার সৌন্দর্যটা বের করে আনা হয়েছে, নিউ মুন মেড, মিডো বাগান হতে পারে, মাঠ হতে পারে, যেটা বললাম, দ্যাট ইজ দ্য গ্রাস অফার, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। গ্রাস অফার প্রসঙ্গ এখানে বলা হচ্ছে, সে কি করছে, সামার লাক্সারিতে সে লিডিংটা করছে। তাহলে গ্রাস অফারকে চিন্তা করো, আর এই কুলিং ট্রিজে হাইড করা পাখিদেরকে চিন্তা করা যাক। তাহলে চিন্তা করলে এবার দেখা যাবে যে দুটো পার্থক্য এখানে আসছে। একদিকে আছে দ্য বার্ডস, তারা কি করছে, হাইডিং ইন কুলিং ট্রিজ। তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, হাইডিং ইন কুলিং ট্রিজ হচ্ছে তাদের অ্যাকশন। তাহলে সাবজেক্টের এই অ্যাকশনের পেছনে কারণটা কি, হট সান। হট সান কি করছে, স্কর্চিং হিট দিচ্ছে। এই স্কর্চিং হিটটা কারণে বার্ডসরা সেটা সহ্য করতে না পেরে কুলিং ট্রিজের মধ্যে হাইড করছে। ঠিক আছে, ন্যাচারাল রিয়াকশন, খুব একটা জটিল কিছু নয় এর মধ্যে, যে খুব স্বাভাবিকভাবেই বার্ডরা এই কুলিং ট্রিজের মধ্যে হাইড করছে। কিন্তু তাহলে তো সেম আসপেক্ট, সেম যে কাজ, সেই কাজটা তো গ্রাস হফারের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে এই সাবজেক্ট যখন গ্রাস হফার, সেম কাজও তো তার সেই অ্যাকশনটা তো হট সানের আছে, তার উপরেও তো প্রভাবটা পড়ছে, হট সানের স্কচিং হিটের প্রভাবটা তো তার পড়ছে তার উপরে। কিন্তু কি করছে সে, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি।
এইখানটাই বোঝবার বিষয় আছে। সামার লাক্সারির সাধারণ অর্থ হচ্ছে যে সামার, দ্য হিট অফ সামার সিমস টু বি লাক্সারিয়াস, বিলাসবহুল লাগছে। সামারের হিটটা বিলাসবহুল লাগছে গ্রাস হফারের কাছে। এই সামারের হিটটাই এই বার্ডসদের কাছে কিন্তু অসহ্য লাগছিল, যার ফলটা কি হচ্ছে, তারা কুলিং ট্রিজে হাইড করছে। তা সেম কাজ, সেম অ্যাকশনটা কিন্তু গ্রাস হফার নিজেও করতে পারতো। যে গ্রাস হফার চাইলেও তো সেও তো সরাসরি চলে যেতে পারতো কুলিং ট্রিজে, তাহলে সে কুলিং ট্রিজে না গিয়ে সামার লাক্সারিটাকে লিড করছে, অর্থাৎ সে কিন্তু আনন্দ করে বেড়াচ্ছে এই সামার লাক্সারিতে। লাক্সারিটাকে মানে গুরুত্বপূর্ণ এখানে ফোকাস করা হচ্ছে লাক্সারিটাকে, কেন? কারণ এই লাক্সারির অর্থে বোঝানো হচ্ছে যে সেটা তার কাছে লাক্সারিয়াস, বিলাসবহুল একটা ব্যাপার। তাহলে বিলাসবহুল ব্যাপার যখন গ্রাস অফারের কাছে এটা হচ্ছে, কেন তাহলে বার্ডসদের কাছে হচ্ছে না? তাহলে পৃথিবীতে কেউ না কেউ তো আছে, সবাই সমান নয়, কেউ না কেউ কোনো না কোনো কাজ করবার জন্য কিন্তু ঠিক রেডি। সেখানে দেখো বার্ডসের তুলনায় গ্রাসহাফার কিন্তু অনেক ছোট, কিন্তু সে এই লিডটা করছে সামার লাক্সারিতে। কিভাবে সে লিডটা করছে? এটা হচ্ছে তার অ্যাকশন, লিডিং দ্য সামার ইন দ্য সামার লাক্সারি, এটা হচ্ছে তার অ্যাকশন অফ গ্রাসহাফার। যেখানে বার্ডসদের অ্যাকশনটা কি ছিল? হাইডিং ইন কুলিং ট্রিজ। গ্রাসহাফারের অ্যাকশনটা কি? টেক্স দ্য লিড ইন দ্য সামার লাক্সারি। এই অ্যাকশনটা যে করছে, এই অ্যাকশনটার রিপ্রেজেন্টেশনটা কি? তা এই অ্যাকশনের তো একটা রিপ্রেজেন্টেশন আছে। সুতরাং সেই রিপ্রেজেন্টেশনটা কিভাবে কাজ করছে? আসলে রিপ্রেজেন্টেশনটার মূল বিষয়টাই হচ্ছে যে এখানে এই সামার লাক্সারিতে লিড করাটা বা হি ইজ এনজয়িং দ্য সামার, একটা এই রিপ্রেজেন্টেশনটা খানিকটা এটাও প্রমাণ করছে দ্যাট দ্য grasshopper has also an existence, যেটা আমাদেরকে মনে করায় যে অনেক আমরা যেটা দেখি যে লুক হিয়ার বার্ডস, অ্যাবাউট বার্ডস দ্য বিগার অ্যানিমাল, বার্ড তুলনামূলক, এবং সেখানে গ্রাসহাফার কিন্তু স্মলার। এবার ফেবল কবিতাটা যে আমরা পড়েছি, ফেবল কবিতাটার মধ্যে তো আমরা দেখি যে স্কুইরল এবং মাউন্টেনের যে কোয়ারল, সেখানে স্কুইরল কি করছে? স্কুইরল কিন্তু ইনস্টেড অফ বিং স্মল রাদার দ্যান মাউন্টেন ভার্সেস যে মাউন্টেন, সেখানে কিন্তু স্কুইরল নিজের অস্তিত্বটাকে প্রমাণ করছে। এবার যখনই এই অস্তিত্ব প্রমাণের মানে ব্যাপারটা চলে আসে, তখনই কিন্তু এই জায়গাটা এমন নয় যে বিকজ গ্রাসহফার ইজ এ ভেরি স্মল অ্যানিমাল হি ক্যানট লিড দ্য সামার লাক্সারি। যেখানে বড় বড়রা ধোকা খেয়ে যায়, সেখানে গ্রাসহফার অনেক ছোট হওয়া সত্ত্বেও সেই জায়গাটাকে ধরে রাখতে পারে। এই রিপ্রেজেন্টেশনটাই কিন্তু থ্রু আউট দ্য পোয়েম আসছে, যা ফার্স্ট যে অক্টেভ, সেই অক্টেভের মধ্যে আসছে। সামার লাক্সারিতে তিনি বলতে গ্রাসহফার এনজয় করছে, এবং সেখানে বলছে কি? সেখানে বলছে হচ্ছে he takes the lead in summer luxury he has never done with his delights, for when tired out with fun he rests at ease beneath some pleasant weed. তাহলে he has never done with his delights, এইটাকে বলা হচ্ছে দ্য এনর্মাস এনজয়মেন্ট। এই যে রিপ্রেজেন্টেশনটার কথা বললাম আমরা, সেটার মানে হচ্ছে যে আনলিমিটেড এনজয়মেন্ট। ফলে আমি কি, আমি কে, আমি কিভাবে, এগুলো ভাবনা চিন্তা করার কিন্তু সময়টা এখন নয়। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এখানটাই এনজয়টা করছি। এই আনলিমিটেড এনজয়মেন্টটা কিন্তু সেই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, যে অ্যাকশনটা আসছে এই সামার লাক্সারিতে লিডিং নেওয়ার জায়গা থেকে, মানে মূল দায়িত্ব পালনের জায়গায় চলে যাচ্ছে। তাহলে যখনই বলছে যে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এই ডিলাইট মানে কি? এই আনলিমিটেড এনজয়মেন্টটাই তো আসলে ডিলাইট। এই ডিলাইটটা সে কিসের মধ্যে করছে? ওই হট সামারের মধ্যে, হট সামার। এবার মাথায় রাখতে হবে এই হট সামারটাই কিন্তু পুরোপুরি মানে অসহ্য একটা মারাত্মক ছিল কার কাছে? বার্ডসদের কাছে, এবং যার ফলে তারা কিন্তু কুলিং ট্রিজের মধ্যে চলে যাচ্ছে। এইটাই হচ্ছে মজাদার ব্যাপার।
তারা কিন্তু কুলিং ট্রিজের মধ্যে চলে যাচ্ছে। সেখানে এই ডিলাইটটা কিন্তু গ্রাসহপার তুলনামূলকভাবে মারাত্মকভাবে করে যাচ্ছে, এবং এই হট সামার কিন্তু তাকে কোনো প্রভাব ফেলতে পারছে না তার এই ডিলাইট থেকে। সে কিন্তু ডিলাইট থেকে বঞ্চিত হচ্ছে না, এবং বলছে যে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, মানে সে কিন্তু ক্লান্ত হচ্ছে না, সে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন বা একটা মানে এমন একটা জায়গা যেখান থেকে সে হতাশ হয়ে পড়ছে এরকম কিন্তু কোনো জায়গা আসছে না। ফলে তার এই ডিলাইটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কবির কাছেও গুরুত্বপূর্ণ, সেটা আমাদের কাছেও গুরুত্বপূর্ণ, এবং গ্রাসহপারের কাছে তো বটেই। তাহলে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এবং তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে যে with his, for when tired with out with fun he rests at ease beneath some pleasant weed. ফাইনালি যখন সে টায়ার্ড আউট অর্থাৎ ক্লান্ত হচ্ছে, ফান মানে প্রচন্ড আনন্দ ফুর্তি করে, ওই যে এই যে ডিলাইটটা হচ্ছে ফান। হি রেস্টস অ্যাট ইজ মানে খুব শান্তিতে, খুব মানে আরামে, বিনিথ সাম প্লেজেন্ট উইড, কোন প্লেজেন্ট উইডের নিচে সে কিন্তু তার বিশ্রামটা নিচ্ছে। ফলে কি হচ্ছে, এইখানে এই কন্ট্রাস্টটা কিন্তু দেখানো হচ্ছে। কন্ট্রাস্টটা কেমন, যে কেউ না কেউ, মানে যদি সেখানে কেউ না থাকে, যদি পয়েন্ট এইটা হয় আমাদের, যদি এইটা স্ট্রাকচার হয়, তাহলে এখান থেকে যদি কেউ করে, দেখা যাচ্ছে দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। কিসের স্টার্টিং পয়েন্ট? কোনো কিছু শুরু করার। এটা কিন্তু ভয়েড থাকে না, ফাঁকা থাকে না। রেস্ট অফ দ্য স্পেস যেটা, এই রেস্ট অফ দ্য স্পেস কিন্তু ভয়েড বা ফাঁকা থাকে না, কিন্তু কেউ না কেউ আবার হয় এখান থেকে শুরু করবে, না হয় এখান থেকে শুরু করবে, না এখান থেকে শুরু করবে। ফলে এটা অনেকটা একটা র্যালি রেসের মতো, যে র্যালি রেসের সাথে আমরা পরিচিত, একজন আরেকজনকে দেয়, আরেকজন আরেকজনকে দেয়, ফলে সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসটাই কিন্তু এখানে কবি দেখাতে চেয়েছেন, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। মাথায় রাখতে হবে আমাদের এইটা, যে এই কন্টিনিউয়াস প্রসেসটাই কিন্তু তোমার পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, বা মিউজিক অফ পোয়েট্রি ইজ নেভার ডেড। ফলে যখনই রিদম ইজ নেভার ডেড, ফলে কোনো কিছুই কিন্তু শেষ হচ্ছে না, বিকজ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এবং এই কন্টিনিউয়াস প্রসেসটা কিন্তু চলছে। কেন চলছে, তার কারণটা হচ্ছে কেউ না কেউ এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। কেউ হয়তো বলবে যে না আমি পারবো না, কেউ থাকবে সে কিন্তু চালাবে, যে কারণের জন্য এই ইন্টিগ্রেশনটা তৈরি হয়, এই কমপ্লিট সেন্সটা তৈরি হয়। ফলে কি হচ্ছে, এই কমপ্লিট সেন্সটা আসতে গেলে পরে আমাকে কোনো না কোনো এজেন্টের সাহায্য নিতে হবে। এবার ভালো করে এই কনসেপ্টটাকে বুঝতে হবে। এই কন্টিনিউয়াস প্রসেসটা চলে তার কারণ কেউ না কেউ এজেন্ট হিসাবে থাকে, কেউ না কেউ ভলান্টিয়ার হিসাবে থাকে। যে ভলান্টিয়ার, এই যে ভলান্টিয়ার তো স্বতঃস্ফূর্তভাবে আসবে, মানে সে তো কারো দ্বারা বাধ্য হয়ে আসবে না, সে নিজের মতো করে নিজের জন্য আসবে, নিজে যেহেতু সাহায্য করতে চায় সেই জন্য আসবে। এই ভলান্টিয়ারটা হচ্ছে গ্রাসহপার। এক্ষেত্রে ভলান্টিয়ারটা হচ্ছে গ্রাসহপার, কারণ সে চাইছেই এই জিনিসটাকে কন্টিনিউ করতে। সেখানে কিন্তু বার্ডসরা, যেখানে মানে ইন কম্প্যারিজন বার্ডসরা কিন্তু তারা কিন্তু হাইড করছে কুলিং ট্রিতে। তাহলে কেউ ছেড়ে দিল, হাল ছেড়ে দিল, এই যে বার্ডসরা মাঝপথে হাল ছেড়ে দিচ্ছে, তারা কন্টিনিউ করতে চাইছে না মিউজিক অফ আর্থটাকে। কিন্তু থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রাসহপার ওয়ান্টস টু কন্টিনিউ দ্য মিউজিক, সো হি বিকামস দ্য ভলান্টিয়ার। এবং সে, এটাও একটা ব্যাপার যে ভলান্টিয়ার কেন হচ্ছে, তার কারণ সে কিন্তু মনের আনন্দে, এই যে ডিলাইটটা, যে ডিলাইটের কথাটা আমরা আগে বললাম যে পয়েন্টটাতে, যে নেভার হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এই ডিলাইট বা ডিলাইটস, এই ডিলাইটটা কিন্তু তার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ সে স্বতঃস্ফূর্তভাবে এটা করছে। সুতরাং এইটাই হচ্ছে নেভার এন্ডিং প্রসেস অফ দ্য মিউজিক অফ আর্থ। কারণ মিউজিকটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। কেউ মাঝপথে ছেড়ে দিতে পারে, কিন্তু কেউ আবার সেখান থেকে ধরতে পারে, আবার কেউ ছেড়ে দিতে পারে, আবার কেউ ধরতে পারে। এইভাবেই কিন্তু চলে, এটা চলে এইভাবেই। কারণ এটা অনেক সময় লাইফের সিম্বল হিসেবেও দেখা যায়, কারণ আমরা যে বিটসগুলো দেখি স্ট্রেট লাইন মানে হার্ট মনিটরিং এর ক্ষেত্রে স্ট্রেট লাইনটা কিন্তু তোমার ডেথ বোঝায়,
আর যখনই এরকম ভাবে আসবে, এই 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 যে আবার উঠলো, এই আবার উঠলো, এইটাকে কিন্তু বোঝায় লাইফ। ফলে কেউ কোনো পয়েন্টে ছেড়ে দিচ্ছে, কোনো পয়েন্টে কেউ টানছে, কোনো পয়েন্টে ছেড়ে দিচ্ছে, কোনো পয়েন্টে টানছে, কোনো পয়েন্টে ছেড়ে দিচ্ছে, কোনো পয়েন্টে টানছে, এইভাবেই কিন্তু চলতে থাকে। ফলে ডেথ অ্যান্ড লাইফের কনসেপশনটাও কিন্তু এখান থেকে পরিষ্কার। লাইফ কেন? বিকজ দিস ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য মিউজিক অফ আর্থ। এবং সেটা এখানে কে টানছে? দিস গ্রাস হফার। গ্রাস হফার কিন্তু এখানে পরিষ্কারভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ, এই জায়গাটা তার। এবার সেকেন্ড যে সেস্টেটটি শুরু হচ্ছে সেইটাতে আমরা মনোনিবেশ করি। তাহলে হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইন্ড পর্যন্ত হলো, যেখানে গ্রাস হফারের লিডিংটাকে আমরা টোটাল অক্টেভটার মধ্যে দেখতে পারলাম। এবার সেস্টেট যেটা শুরু হচ্ছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। খেয়াল করে দেখা যাক, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। নেভার ডেড ছিল এখানে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। তাহলে উনি এখানে বোঝাতে চাইছেন দ্য পোয়েট্রি অফ আর্থ সিজিং নেভার। এবং এখানে আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যথারীতি এখানেও কিন্তু একটা কোলন রয়েছে। তাহলে আমরাও এই কোলনটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি যথারীতি, যে প্রথম অংশে যেভাবে বোঝানো হয়েছিল যে সিজিং নেভারের বা ইজ নেভার ডেড মানে হচ্ছে তার এক্সপ্লানেশনটা ফলো করছে পরবর্তীকালে, এখানেও কিন্তু তাই। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ নিয়ে আমাদের অসুবিধা নেই, পোয়েট্রি অফ আর্থ অলরেডি আমরা ব্যাখ্যা করে ফেলেছি। সিজ মানে হচ্ছে স্টপ, সিজ মানে হচ্ছে স্টপ, থেমে যাওয়া। নেভার মানে আমরা অলরেডি আগেই জেনে গেছি। তাহলে সিজিং নেভার মানে একই কথা, যে দ্য মিউজিক অফ আর্থ ইজ আনস্টপেবল। আনস্টপেবল। তাহলে তাই যদি হয়, আনস্টপেবলই যদি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একই রকম কথা আমাদের জানতে হবে যে কেন উনি আনস্টপেবলটা বলছেন। প্রথম পার্টে আমরা দেখেছি যে ফেজ ওয়ানে অক্টেভ বা ফেজ ওয়ানে উনি তার এজেন্ট হিসাবে গ্রাস হফারকে দেখিয়েছেন। তাহলে এবার সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে, যেটা সেস্টেট বা ফেজ টু। এখানে উনি কোন এজেন্টকে নিয়ে আসছেন সেটা আমরা লক্ষ্য করে দেখব। তার আগেই তিনি ঘোষণা দিয়ে দিলেন, দ্য মিউজিক অফ আর্থ ইজ আনস্টপেবল, মানে নট সিজেবল, নেভার এন্ডিং, সো it is a continuous process. Naturally it is continuous process. আগেই আমি ব্যাখ্যা করলাম যে কেন এটা কন্টিনিউয়াস প্রসেস, কেন চলছে। তাই এবার আমরা টেক্সটে আসি, কি দাঁড়াচ্ছে? তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার অন আ লোন উইন্টার ইভিনিং when the frost has wrought a silence. কোনো এক লোন বলতে একাকী, যেটাকে আমরা বুঝি যে একাকী, একা একা কোনো শীতকাল। on a lone winter evening when the frost has wrought a silence. তাহলে এই যে রট এখানে আমরা দেখতে পাচ্ছি, রটের মানেটা এখানে দেখা যাচ্ছে মেড। তাহলে হ্যাজ রট বলতে হ্যাজ মেড আ সাইলেন্স, অর্থাৎ ক্রিয়েটেড আ সাইলেন্স, নিঃশব্দতা তৈরি করেছিল। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং। আচ্ছা, স্টোভ বলতে এখানে স্টোভটাও দেওয়া রয়েছে, এগুলো মাল্টিপল চয়েসের জন্য আসে। স্টোভ আর ডিভাইস ফর কুকিং অ্যান্ড হিটিং, কোথা থেকে এই ক্রিকেট যে বা আওয়াজটা আসছিল উইন্টার ইভিনিং এর, কোন সময়ে আওয়াজটা আসছিল, কোথা থেকে আওয়াজটা আসছিল? এই যে ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, কেমন ছিল কণ্ঠস্বর? শ্রিল, তীক্ষ্ণ। তাহলে লোন উইন্টার ইভিনিং, এখানে উনি কি তৈরি করতে চাইছেন? প্রথম জিনিসটা দেখতে হবে, পুরো কবিতাটার মধ্যে কিন্তু কবি বিভিন্নভাবে প্রকৃতিকে নিয়ে আসছেন। তাহলে অন এ লোন উইন্টার ইভিনিং ওয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, যখন ফ্রস্ট রট করেছিল, অর্থাৎ মানে তৈরি করেছিল, মেড এ সাইলেন্স, একটা নিঃশব্দতা তৈরি করেছিল, স্বাভাবিক সেটা। লোন উইন্টার ইভিনিং, প্রথম কথা উইন্টার ইভিনিং কেউ বেরোবে না, সেই জন্যই তাকে লোন বলা হয়েছে, লোন উইন্টার ইভিনিং। এবার এখানেও কিন্তু একটা
পার্সনিফিকেশন আমরা বুঝতে পারি। কেন পার্সনিফিকেশন? কারণ যখন আমরা এখানে লোন উইন্টার ইভিনিং করব, এই লোন বলতে অ্যালোন বোঝাচ্ছে, একা। উইন্টার ইভিনিংটিকে একা বোঝাচ্ছে, মানে এই একাটা তো আসলে অ্যালোনটা তো হয় হিউম্যান বিং বা ধরো অ্যানিমাল বিং। তো সেই ক্ষেত্রে এই অ্যালোনটা যখন উইন্টার ইভিনিং, মানে এটা একটা আইডিয়া বা একটা আইডিয়া হতে পারে, একটা কনসেপ্ট উইন্টার ইভিনিংটা, সেটাকে বলার জন্য এটা হচ্ছে পার্সনিফিকেশন। এবার পার্সনিফিকেশনটা কি জিনিস এটা আগেও ব্যাখ্যা করা হয়েছে, তবু আমি একবার ছোট্ট করে বলে দিই। পার্সনিফিকেশনটা হচ্ছে যে যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এগুলোর ওপরে মনুষ্যত্ব আরোপ করা হবে, তখন সেই জিনিসটাকে পার্সনিফিকেশন বলা হয়। যেমন ধরো চেয়ার কথা বলছে, পেন কথা বলছে, হ্যাঁ, বা পেন হাসছে, এইগুলো তো, পেন তো ইনঅ্যানিমেট অবজেক্ট, সেখান থেকে সে কথা বলতে পারে না, কথা বলাটা হচ্ছে হিউম্যান বিং এর কাজ। তাহলে তার আরোপ যখন করা হচ্ছে তখন সেটা পার্সনিফিকেশন হয়ে দাঁড়াচ্ছে। তো সেই রকমই পার্সনিফিকেশনটা কিন্তু এখানটায় করা হয়েছে, যে অন এ লোন উইন্টার ইভিনিং ওয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স। তাহলে উইন্টার ইভিনিং যখন আমরা বুঝতেই পারছি, সেক্ষেত্রে ফ্রস্টের একটা কানেকশন আসছে, ফ্রস্ট, এবং সেই ফ্রস্টের কারণেই একটা সাইলেন্স আসছে। তার মানেটা কি দাঁড়ালো? এই যে সাইলেন্সটা আসছে হচ্ছে ডিউ টু ফ্রস্ট, ডিউ টু উইন্টার ইভিনিং, ডিউ টু ফ্রস্ট, এই সাইলেন্সটা আসছে, কারণ সেখানে কোনো জনমানব নেই, জনমানব শূন্য এলাকা, সেই সাইলেন্সটা সেই কারণের জন্য তৈরি হচ্ছে। তাহলে এই ফ্রস্ট এই উইন্টার ইভিনিংয়ে যখন সাইলেন্সটা তৈরি করছে, তার মানে বোঝা যাচ্ছে যে যেখানে সাধারণ জনমানব নেই, জনমানব শূন্য, অর্থাৎ এই সাইলেন্সটা আসছে ফ্রস্ট থেকে। তার মানে এই দুটো একটা ক্রিটিক্যাল কন্ডিশনের কথা বলছে, অথবা এক্সট্রিম কন্ডিশন। এক্সট্রিম কন্ডিশনের কথা বলছে। কেন এক্সট্রিম? মনে আছে আগের স্ট্যান্ডাতেই ছিল কোনটা, যে টু হট, হট সামার, আর এখানে কি হচ্ছে লোন উইন্টার ইভিনিং, ফ্রস্ট, এবং সেই জন্যই এটা কিন্তু এক্সট্রিম বা ক্রিটিক্যাল কন্ডিশন, ক্রিটিক্যাল সিচুয়েশন। কেন ক্রিটিক্যাল সিচুয়েশনের কথা এখানে বলা হচ্ছে? তার কারণ হচ্ছে যে এইখানে যদি ক্রিটিক্যাল সিচুয়েশনই না হয়, সাধারণ সিচুয়েশনে তো সবাই বেরোতে পারে, কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশনে দেখাতে হবে, দেখতে হবে যে আমাদের যে ক্রিটিক্যাল সিচুয়েশনটার মধ্যে সবাই সেই জায়গাটা কেমনভাবে রেসপন্স করছে। সুতরাং সেই হিসাবটা করেই কিন্তু এখানে কবি এখানে বোঝাতে চাইছেন যে কে আসছে, এখানটায় আসছে হচ্ছে has wrought a silence from the stove their shrills, যে স্টোভ বলছে ডিভাইস ফর কুকিং, যেটা স্টোভ বলতে আমরা জানি, যেমন স্টোভ বলতে আমরা বুঝি, দেয়ার shrills একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে আসছে, কার? দ্য ক্রিকেট সং। আচ্ছা, আমরা একটু আগেই এখানটায় দেখেছিলাম যে এজেন্টকে, ফেজ 2 এর এজেন্ট তাহলে হচ্ছে, প্রথমটা ফেজ 1 এর এজেন্ট ছিল গ্রাস হফার, ফেজ 2 এর এজেন্ট তাহলে ক্রিকেট। বোঝা গেল? তাহলে ক্রিকেট এবং গ্রাস হফার ছিল প্রথমটায়, সেকেন্ডটায় হচ্ছে ক্রিকেট। ক্রিকেটের সং, এই যে সংটা, ক্রিকেট সং কোথা থেকে আসছে? ফ্রম দ্য স্টোভ। কেমন সংটা? শ্রিল, তীক্ষ্ণ, তাহলে শ্রিল, দ্য ক্রিকেট সং। এবার এই সংটা কেমন, ক্রিকেটের এই সংটা কেমন, সেক্ষেত্রে কবি বলছেন কি, ক্রিকেটের সংটা হচ্ছে এই যে ইন ওয়ার্মথ ইনক্রিজিং ওভার। তাহলে এই সংটা হচ্ছে ওয়ার্মথ ইনক্রিজিং এভার। তাহলে এই ওয়ার্মথটা দিচ্ছে, এই ওয়ার্মথটা কিসের সময় দিচ্ছে খেয়াল রাখতে হবে কিন্তু, এই যে ফ্রস্ট, উইন্টার, সাইলেন্স, সেই সময় কিন্তু এই ওয়ার্মথটা আসছে। ফলে ওয়ার্মথটা দিচ্ছে হচ্ছে ইন আ ক্রিটিক্যাল সিচুয়েশন ওয়েন দেয়ার ইজ সাইলেন্স ডিউ টু দ্য ফ্রস্ট ইন আ লোন
উইন্টার ইভিনিং। বোঝা গেল? সেই লোন উইন্টার ইভিনিংয়েই কিন্তু, সেই ফ্রস্টি ওয়েদারেই কিন্তু, এই ক্রিটিক্যাল সিচুয়েশনেই কিন্তু এই ওয়ার্মথটা দিচ্ছে। কে দিচ্ছে? দ্য ক্রিকেট। এবং সেটা ইনক্রিজিং, এমন নয় যে সেটা ডিক্রিজিং, অর্থাৎ ক্রমান্বয়ে বাড়ছে, সেটা ইনক্রিজিং এভার, চূড়ান্ত আকার ধারণ করছে। তাহলে যে সময়ে কেউ নেই, চতুর্দিকে শান্ত, কেউ সাহস করছে না সেই সময় বেরোনোর, সেই সময় কিন্তু ক্রিকেট বেরিয়ে তার ওয়ার্থটাকে সে ছড়িয়ে দিচ্ছে তার গানের মাধ্যমে, তার ভয়েসের মাধ্যমে। সেইটাই হচ্ছে দ্য ভয়েস অফ নেচার, এবং সেটা কখনোই থেমে যাওয়ার নয়। সেই জন্যই বলছে দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। এবং তারপর বলছে কি, অ্যান্ড seems to one in drowsiness half lost the grasshoppers among some grassy hills। এবং কার কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে? সিমস টু ওয়ান, সে যে, সেই একজন, কোন একজন? ইন ড্রাউজিনেস হাফ লস্ট, মনে আছে আগের স্ট্যান্ডাতেই ছিল যে রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, ওইটার সাথে কানেকশন ঘটাচ্ছেন এইখানটায়। সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট দ্য গ্রাস অফার্স অ্যামং সাম গ্রাসি হিলস। ওই যে সেই গ্রাসি হিলসে গ্রাস অফার যে ঘুমিয়ে পড়েছিল, সেই এই ইনক্রিজিং জিনিসটাকে কিন্তু ওইটার সাথে তিনি কানেক্ট করাচ্ছেন। এমন নয় যে শীতের সন্ধ্যায় এর তার চিৎকার ওই গরমে যে গ্রাস অফার ঘুমিয়ে পড়েছিল তাকে ওঠালো, সেটা তো সম্ভব নয়, কারণ দুটো কালের মধ্যে পার্থক্য আছে, একটা সামার একটা উইন্টার, দুটো কালের মধ্যে যেহেতু পার্থক্য, তো এই সময়ে ওই সময়কে কখনোই জাগাতে পারে না। কিন্তু সেটাকে মনে করিয়ে দিচ্ছে যে সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যে মনে হচ্ছে যেন কেউ একটা ড্রাউজিনেসের মধ্যে রয়েছে, হাফ লস্ট, সে ঘুমের মধ্যে রয়েছে, তার চেতন অবস্থায় নেই। দ্য গ্রাস অফার্স অ্যামং সাম গ্রাসি হিলস, যেমন ওই যে গ্রাস অফার ছিল গ্রাসি হিলসের মধ্যে, সেই রকম। অর্থাৎ মোদ্দা বিষয়টা হচ্ছে তার এই সং, এই ওয়ার্মথটাও কিন্তু এটা আসলে অ্যাওয়েকেনিং। অ্যাওয়েকেনিং বলতে এটা হেল্পস আস টু রাইজ আপ ফ্রম দ্য স্লিপ। এইবার এই স্লিপটা কিন্তু ঘুম অর্থে নয়, স্লিপ হচ্ছে স্পিরিচুয়াল স্লিপ বা মেন্টাল স্লিপ। কোনটা মেন্টাল স্লিপ বা স্পিরিচুয়াল স্লিপ? যে আমাদের রিজেকশন টুয়ার্ডস পজিটিভ আইডিয়াস, রিজেকশন টুয়ার্ডস পজিটিভ আইডিয়াস, এইটা হচ্ছে সেই স্পিরিচুয়াল স্লিপ বা মেন্টাল স্লিপ। এইটা কেন আমরা করি, এই যে টুয়ার্ডস পজিটিভ আইডিয়াস? কারণ গ্রাসহপার বা ক্রিকেটের মতো কিন্তু চিন্তা করতে আমাদের পক্ষে, আমরা পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয় যে গ্রাসহপার বা ক্রিকেটের মতো কিন্তু আমরা চিন্তাটা করব। এবং যেহেতু এদের পক্ষে সম্ভব হচ্ছে, এই যে দুটি এজেন্ট, এই দুটি এজেন্টের পক্ষে সম্ভব হচ্ছে, ওয়ান ইজ গ্রাসহপার, সেকেন্ড ইজ ক্রিকেট, এরা কিন্তু অত কথা ভাবছে না। অ্যাডভার্স সিচুয়েশন, ওই যে বললাম যে ক্রিটিক্যাল সিচুয়েশন বা এক্সট্রিম ওয়েদারে, এটা হচ্ছে সেই অ্যাডভার্স সিচুয়েশনে যখন তারা তাদের কাজগুলোকে করছে, তখন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ কেউ না করলে কেউ করছে, তো সবাই তো আমরা সেই করি না, সেই না করাটাই হচ্ছে রিজেকশন টুয়ার্ডস পজিটিভ আইডিয়াস, দ্য স্পিরিচুয়াল স্লিপ বা মেন্টাল স্লিপ বলে যেটাকে আমরা বোঝাচ্ছি, যে স্পিরিচুয়াল ডেথ। এবং সেই ক্ষেত্রেই কিন্তু কবি এখানে এজেন্টকে নিয়ে আসছেন। এবার দেখো, এই যে জায়গাটা যখন তৈরি উনি করছেন, কবি যখন এটা তৈরি করে দিলেন যে এরকম এজেন্টদের দ্বারা, যেমন গ্রাসহপার প্লাস ক্রিকেট, দুটো সিজনাল সাইকেল দিয়েও বোঝাচ্ছেন যে, আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ করি, তাহলে বুঝতে পারবো যে এখানে তাহলে কি কি দাঁড়াচ্ছে। একটা হচ্ছে সিজনাল সাইকেলকে ব্যবহার করছেন, কিরকম ভাবে? একটা সামার, একটা উইন্টার। তাহলে আমরা যদি টু সাইডস অফ লাইফ ধরি, দুটোই এক্সট্রিম, সামার অ্যান্ড উইন্টার, টু অপোজিটস, এই দুটি অপোজিটেই কিন্তু কেউ না কেউ কাজ করে যাচ্ছে। এটাই গ্রাসহপার, এটাই ক্রিকেট।
কেউ না কেউ ঠিক কিন্তু তাদের কাজটা চালিয়ে যাচ্ছে, এবং চালাচ্ছে বলেই কিন্তু রিদমটা কখনো থামছে না, চালাচ্ছে বলেই কিন্তু সেই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলে আসছে। যদি তারা না চালাতেন, যদি এরকম হতো যে তারা জায়গাটাকে পছন্দ করছেন না, বা আমাদের লোকজন তো এরকম পৃথিবীতে থাকেই যারা সব সময় সব কিছুকে পছন্দ করেন না, এবং সব সময় আমরা পিছু হটি পজিটিভ কাজ করার জন্য, কাউকে সাহায্য করার জন্য আমরা সব সময় পিছনে হটে যাই। তো সেই পিছনে যদি এরাও হেঁটে যেত সামারে গ্রাসহপার বা উইন্টারে ক্রিকেট, যদি এরাও পিছনে হেঁটে যেত, তাহলে কিন্তু সেই কন্টিনিউয়েশন অফ দ্য মিউজিকটা কিন্তু হতো না, কারণ এদের দ্বারাই সেই কন্টিনিউয়েশনটা হচ্ছে। হ্যাঁ, এই কারণের জন্য কিন্তু থেমে থাকছে না পৃথিবী। কন্টিনিউয়েশন অফ দ্য মিউজিক অফ আর্থ। এই কন্টিনিউয়েশনটা কিন্তু এদের জন্য হচ্ছে, কখনোই থেমে থাকছে না। এবার এইটুকুনি না হয় আমরা বুঝতে পারলাম যে কবিতার মূল বিষয়বস্তু বা তার কিছু এক্সপ্লেনেশন, কিন্তু এছাড়া কতগুলি জায়গা আছে যেগুলিকে আমাদের আলোকপাত করতে হবে। কিছু জায়গা আমাদের কাছে পরিষ্কার হলো টেক্সট থেকে এবং টেক্সটের বাইরেও, যে কিভাবে কবি এই জিনিসগুলোকে তৈরি করছেন, কন্টিনিউয়েশনটাকে দেখাচ্ছেন। এবার কতগুলো জায়গা যেগুলো আমি বলছিলাম সেগুলোকে একটুখানি নজর দেওয়ার দরকার। যেমন প্রথম কথা হচ্ছে উনি মানে অক্টেভ প্লাস সেস্টেড ফরম্যাটে, এই যে সনেটের যে ফরম্যাট, এই সনেট ফরম্যাটে উনি দেখাচ্ছেন কি, দ্য মিউজিক অফ আর্থ is never ceasing বা আনস্টপেবল পোয়েট্রি অফ আর্থ। তাহলে পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজিং, এই যে কন্টিনিউয়েশনটা দেখাচ্ছেন, এই যে মিউজিক অফ আর্থ, যেটাকে ইন টোটালিটি ইউ ক্যান সে দ্য পোয়েট্রি। এবার কথা হলো কবি এই জিনিসটার উপর এত গুরুত্ব কেন দিলেন, এই জায়গাটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। কারণ এই সনেট ফরম্যাটের মধ্যে আসলে কিটস তার ব্যক্তিগত জীবনটাকে তুলে নিয়ে আসছেন। কিভাবে হচ্ছে সেটা, পার্সোনাল লাইফটাকেও এখানে দেখাচ্ছেন। কিভাবে, মানে উনি নিজেও ক্রিটিসাইজড হয়েছিলেন। কিভাবে ক্রিটিসাইজড হয়েছিলেন, যে ওনার কবিতায় হিজ পোয়েমস ল্যাক vigor and zeal. Also, his poems lack romantic fervor. এছাড়াও বলা হতো তার কবিতার মধ্যে চাইল্ডিশনেস আছে। এই যে ক্রিটিসিজমগুলো তার কবিতায় করা হচ্ছিল, এর পরিপ্রেক্ষিতে কিটস নিজের কিছু চিন্তাভাবনা ছিল। কিটস নিজে ভাবতেন, কিছু জিনিসপত্র উনি নিজেই ভেবেছিলেন। প্রথম তার কবিতার কতগুলো অ্যাক্সিয়ামস ছিল, মতবাদ। এটা হ্যাঁ, কিছু মতবাদ ছিল, যার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে তিনি বিশ্বাস করতেন যে পোয়েট্রি শুড কাম as the leaves of a tree, or it had better not come at all. অর্থাৎ পোয়েট্রি কীরকম, পোয়েট্রি হচ্ছে যে আসলে পরে এটা পরিষ্কারভাবে আসুক, হ্যাঁ, যেমনভাবে গাছে পাতা আসে সেরকম, না হলে আসার দরকার নেই। উনি এই তিনটে অ্যাক্সিয়াম ছিল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাক্সিয়াম হচ্ছে এইটা, যেটা এই মুহূর্তে এখানে লেখা। তাহলে এই পরিস্থিতিতে উনি বিশ্বাস করতেন যে এইভাবে কবিতাটা তৈরি হয়, এবং তিনি এটাও বিশ্বাস করতেন যে এটা কিন্তু অ্যাক্সিয়াম নয়, এটা তার বিলিফ। এটা তার বিলিফ ছিল। যে কিরকম বিলিফ ছিল, যে হি উইল বি প্লেসড among the great poets
after his death. এই যে কনসেপ্টটার জন্যই উনি কিন্তু এই ডিফেন্সটা পোয়েট্রি অফ আর্থের মাধ্যমে করছেন, যে এই যে পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বা পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজিং, তার মানে কিন্তু উনি ওনার নিজের পোয়েমসগুলোর কথাও কিন্তু বলছেন যে তার কবিতাগুলিও কিন্তু উইল নেভার ডেড বা উইল নেভার বি ডেড, কারণ তার মধ্যে তিনি জুড়ে দিচ্ছেন রোমান্টিক আইডিয়াস, প্লাস একটা জিল টু ক্রিয়েট সামথিং নিউ, কিছু একটা নতুন করবার ইচ্ছাটাও কিন্তু তার মধ্যে জুড়ে দিচ্ছেন। এই কারণের জন্য এটা তার একটা ডিফেন্সও বটে, পোয়েট্রি অফ আর্থ কিন্তু তার একটা ডিফেন্স হয়ে দাঁড়াচ্ছে, যে ডিফেন্সটা উনি নিজের মানে নিজের মতো করে কবিতাতে কাজে লাগাচ্ছেন এবং অটোমেটিক্যালি সেটা কি হচ্ছে, রিডার্সদের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবং এর সাথে সাথে এই নিজের পোয়েমের মাধ্যমে যে শুধুমাত্র নিজের কবিতার কথাই বলছেন তা কিন্তু নয়, এর সাথে সাথে উনি আর একটা জিনিসও তৈরি করছেন, সেটা হচ্ছে কি রে অফ হোপ। রে অফ হোপ মানে তিনি কবিতার মাধ্যমে কবিতাটিকে, অর্থাৎ এস পোয়েম becomes the messenger of hope. তার কবিতা কিন্তু মেসেঞ্জার অফ হোপ হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে। এবার মেসেঞ্জার অফ হোপ কেন, এইটা আমরা অন্যান্য রোমান্টিক কবিদের মধ্যেও কিন্তু পাই, এই যে এই মেসেঞ্জারের যে কনসেপ্টটা, কারণ মেসেঞ্জারের কনসেপ্টের মধ্যে আমরা পাই কীরকমভাবে, শেলির একটা কবিতা আছে, শেলি মানে আরেকজন রোমান্টিক কবি, শেলিজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এই কবিতাটার মধ্যেও কিন্তু সেই রে অফ হোপটা দিচ্ছে। উনি বলছেন ইফ উইন্টার কামস, হয়তো তো শুনেও থাকবে কেউ কেউ, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ফলে যদি শীত আসে তো বসন্ত খুব একটা দূরে নয়, আসছে। ফলে এই জায়গাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে রে অফ হোপটা খুব ইন্টারেস্টিং, কারণ যখনই আমি বলবো দ্য পোয়েট্রি ইজ নেভার ডেড বা পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজিং, তার মানে কিন্তু আমি একই সাথে এটাও প্রমাণ করার চেষ্টা করছি যে আমি একটা আশা দেওয়ার চেষ্টা করছি, যে আশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই আশাটা আছে বলেই কিন্তু পৃথিবী টিকে আছে, সেই আশাটা আছে বলেই কিন্তু কন্টিনিউয়েশন অফ দ্য মিউজিক চলছে, তাই না? ফলে সেখানে এটা কিন্তু খুব একটা অবিশ্বাস্য নয় যে তার অ্যাক্সিওম অনুযায়ী এটা অবশ্যম্ভাবী যে এর মধ্যে একটা আশা লক্ষ্য করা যায় এবং নেভার এন্ডিং স্পিরিটটাকে লক্ষ্য করা যায়। এই নেভার এন্ডিং স্পিরিটটা হচ্ছে আরেকটি কনসেপ্ট, নেভার এন্ডিং স্পিরিট। এই নেভার এন্ডিং স্পিরিটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আমাদের মধ্যে সচরাচর দেখতে আমরা পাই না। ফলে নেভার এন্ডিং স্পিরিটটা যদি আমরা পেয়ে যাই, যেটা আমরা পাচ্ছি এখান থেকে গ্রাস হফারের মধ্যে, যেখান থেকে আমরা পাচ্ছি ক্রিকেটের মধ্যে, তাহলে এই গ্রাস হফার এবং ক্রিকেটের মধ্যে কিন্তু সেই জিনিসটা আমরা খুঁজে পাচ্ছি, যেটা নেভার এন্ডিং স্পিরিটটা, সেটা কিন্তু অন্যদের মধ্যে আমরা তেমনভাবে পাই, এমনকি আমাদের মধ্যেও আমরা পাই না। তাহলে যদি প্রশ্ন এরকম আসে যে যে কিভাবে কিটস তার গোটা কবিতার মধ্যে দিয়ে দুটো টাইপের প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে উনি পোয়েট্রি অফ আর্থের কন্টিনিউয়েশনটাকে দেখালেন, তাহলে যদি আমাদের সেই প্রশ্নটা আসে যে পোয়েট্রি অফ আর্থ এর কন্টিনিউয়েশনটাকে কিভাবে দুটো স্ট্যান্জার মধ্যে দিয়ে দেখাচ্ছেন বা দুটো পার্টের মধ্যে দিয়ে দেখাচ্ছেন, এই পোয়েট্রি অফ আর্থের কন্টিনিউয়েশনটা কিভাবে উনি দেখাচ্ছেন। এবার দুটো ক্ষেত্রেই কিন্তু ওনার স্ট্রঙ্গার বেস রয়েছে, দুটো পার্টে, যেমন অক্টেভ প্লাস সেস্টেট।
এর দুটো পার্টেই কিন্তু স্ট্রঙ্গার পয়েন্টস রয়েছে। এই স্ট্রং পয়েন্টটা না আগে একটু বানানটা স্লিপ অফ পেন হয়ে গেছে, আর সম্ভবত বসেনি ওটা। যাই হোক, এই স্ট্রঙ্গার পয়েন্টস দুটো কি কি? একটা হচ্ছে তার গ্রাস হপার, আর একটা হচ্ছে ক্রিকেট। তাহলে এই দুজনের কার্যকারিতা দিয়ে উনি দুটোর কন্টিনিউয়েশনটা বোঝাচ্ছেন। এর কার্যকারিতা মূলত কি? এনজয়িং দ্য সামার লাক্সারি, ভালো করে বুঝতে হবে, অর্থাৎ হট সামারটাকে সে লাক্সারিয়াস ভাবছে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে? স্প্রেডিং ওয়ার্মথ ইন চিল্ড উইন্টার, প্রচন্ড ঠান্ডায় সে ওয়ার্মথটাকে ছড়াচ্ছে। তাহলে এই অ্যাডভার্স কন্ডিশন, তাই না, তারা দুজনেই তো অ্যাডভার্স সিচুয়েশনটাকে কাজে নিচ্ছে, কিন্তু অ্যাডভার্স সিচুয়েশনটাকে কিন্তু দুজনেই কাজে নিচ্ছে। তাহলে এই অ্যাডভার্স সিচুয়েশনে দুজনে দুটো ইয়েতে, অক্টেভে এবং সেস্টেটে, দুটো পার্টে তারা এই কন্টিনিউয়েশনটাকে দেখিয়ে যাচ্ছে। এইভাবে আমরা লিখতে পারি। এবার যদি প্রশ্ন এরকম আসে যে অ্যাজ আ সনেট, তখন কিভাবে লিখবো আমরা? সনেটের বৈশিষ্ট্য, যে পেট্রার্কান সনেট, এগুলো বলে দেওয়া, তবু আমি একবার ঝালিয়ে নিচ্ছি। পেট্রার্কান সনেটের বৈশিষ্ট্য, তার একটা থিম রয়েছে, সেই থিমটাকে ডেভেলপ করছেন। কিভাবে ডেভেলপ করছে? দুটো পার্টে, স্ট্রাকচার দিয়ে, স্ট্রাকচারালি। সেই আসছে অক্টেভ, সেই আসছে সেস্টেট, এবং অটোমেটিক্যালি এই অক্টেভ সেস্টেটের গল্প কোথায়? সেইটাই চলে যাবে এইখানটায়। তাহলে মোদ্দা হিসাব হচ্ছে, যাই আসুক না কেন আমাদের এই বিষয়টাকে ঘুরে ফিরিয়ে লিখতে হবে। ফলে সেইটা কিন্তু হারালে পরে মানে গন্ডগোলটা হয়ে যাবে। এই মূল বিষয়টার হচ্ছে এই জিনিসটায়। তো যাই হোক, তবুও এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমি তো অ্যাভেলেবল হল, আমি সেই প্রশ্ন করলে পরে আমি সেই অনুযায়ী উত্তরগুলোকে দিতে পারবো। আশা করা যাচ্ছে এইটুকুর মধ্যে মোটামুটি জিনিসটা ক্লিয়ার করা গিয়েছে। এরপরে কোয়েশ্চেন অ্যান্সারগুলো পড়লে পরে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তাহলে এটুকুনি থাক, পরে আবার দেখা যাবে বাকিটুকু।